experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। লাল টুকটুকে বেনারসির সাথে গা ভর্তি হীরের গহনা পরে ভুধু বেশে খাটের উপর বসে আছে নির্জনা। হন্তদন্ত হয়ে সেই ঘরে এলো তার ফুপু রৌশনারা বেগম। এই জন্য কয় পিঠের চাল পেটে লাগে না। পাপিয়া কার লগে তোর বিয়া দিতেছে জানোস? ছেলের তো মাথা খারাপ, বাইরে পাগলামি করতেছে। সৎ মায়া বইলে একটা পাগলের লগে বিয়া দিব। আজকে তোর জায়গায় যদি নিজের পেটের মায়া হইতো তবে কি এই বজ্জাত মহিলা এমনটা করতে পারতো? কিন্তু তুই কেন বোকার মতো একটা পাগলকে বিয়ে করছিস? এখনো সময় আছে, পালিয়ে যা। ফুপু রৌশনারা বেগমের কথার প্রতিউত্তরে কোনো কিছুই বলছে না নির্জনা, বরং প্রাণহীনভাবে শূন্য দৃষ্টিতে চুপচাপ খাটের উপর বসে আছে, যেন সে কিছুই শুনতে পাচ্ছে না। তার এরূপ আচরণ দেখে রৌশনারা বেগম আবার বললেন, অতীত নিয়ে পড়ে থাকলে কোনো লাভ নাই। আগের কথা সব ভুলা যা, পালাইয়া যা। ঠিক তখনই নির্জনার সৎমা পাপিয়া আক্তার ঘরে প্রবেশ করে বলে, আপা, আপনার কথা শেষ হলে একটু বাইরে যান, নির্জনাকে কিছু গহনা পরাবো। গয়না পরে কি হইব? স্ত্রীর লোকের আসল গয়না হইল তার স্বামী। আর সেখানেই তো তুমি আমার ভাইজির কপাল পুড়াইয়া দিতেছ। আমার ভাইটা মরার ভালোই ফায়দা লুটছো। পাপিয়া, নিজের সুবিধার লাইগা মায়াডারে বেচা দিতেছ। নওশাদ বাইতে থাকলে এমন একটা পাপ তুমি করতে পারতা? যে মানুষটা নেই তার কথা তুলে কি লাভ আপা? সেই তো, আমার ভাই থাকলে কি আর তার মেয়েকে একটা পাগলের লগে বিয়ে দিতে পারতা? এত বড় অন্যায় করতে তোমার বুকটা কাঁপলো না? পাপিয়া আক্তার একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের মাথা ঠান্ডা করে বলেন, আপা, কথায় কথা বাড়ে। বিয়েতে এসেছেন, শান্তিতে খেয়ে দিয়ে চলে যান। এখন তো যাইতেই কইবা। আমার ভাই আর ভাইপো মরেছে এখনো 1 বছর হয় নাই, আর তুমি সব আত্মসাৎ করতে উঠে পড়ে লাগছো। তোমার কোনোদিন ভালো হইব না। তার ছেলের সাথে পাপিয়া বলে, আমার আর খারাপের কি বা বাকি আছে আপা? স্বামী মারা গেছে, ছোট্ট ছেলেটা দিনের পর দিন মৃত্যু যন্ত্রণা ভোগ করে মারা গেছে, আর আত্মার সত্তা এর কথা বলছেন? ছোট চাকরির জমানো 2-1 টাকা ছিল, যার সবটাই হসপিটালেই খরচ হয়ে গেছে। এখন এই ভিটে মাটি ছাড়া আপনার ভাইয়ের আর কি আছে বলুন? এটাও যে আপনার অন্য ভাইয়েরা খুব তাড়াতাড়ি দখল করে নেবে তা আমি জানি। এসব তোমারই কর্মের ফল। সারা জীবন সৎ দেখা মায়েদের অবহেলা করছো, তাই আল্লাহ তোমার বুক খালি কইরা দিছে। বিশ্বাস করেন আপা, আপনার সাথে তর্ক করার বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই। আমি নির্জনাকে অবহেলা করেছি কিনা তা আমি আর আমার আল্লাহ ভালো করে জানে। এখন দয়া করে আপনি একটু বাইরে যান। যাচ্ছি, তা আমি বাইরে থাকতে তোমাকে এই অন্যায় আমি করতে দিতাম না। নির্জনার মা বাপ নাই তো কি হয়েছে, আমি আছি। তাছাড়া নির্ঝরার মামা চাচারা এখনো আছে। তুমি একটা পাগলের লগে বিয়া দিবা, তার জীবন নষ্ট করে দিবে, এটা আমি হইতে দিব না। তার ছেলের সাথে মিথ্যা হাসি দিয়ে পাপিয়া বলে, আপনাদের আমার অনেক দেখা হয়েছে আপা, ঠিকই বলেছেন। এখনও বছর ঘোরেনি যে সব ভুলে যাব। বিপদের সময় তো আপনাদের কাউকে পাশে পাইনি। নিজের ভাইকে রক্ত দেওয়ার জন্য আপনারা কেউ আসেনি, বরং এটা বলে ফোন রেখে দিলেন যে আমাদের সাহায্য করে আপনারা বিপদে পড়তে পারবেন না। এমনকি তার লাশ নিয়ে বাড়ি ফিরব সেই অ্যাম্বুলেন্সের ভাড়াটাও আমার ধার করতে হয়েছে। পাপিয়ার এই কথায় রৌশনারা থুতা মুখ ভূতা হয়ে গেল। তিনি কোনো প্রতিউত্তর না করে ধূপধাপ পা ফেলে ঘর থেকে বের হয়ে যায়। অস্ট্রেলিয়া, মেলবোর্ন। নির্জনার অসংখ্য ছবি দিয়ে একটা ঘর সাজানো। সেগুলোকে 27-28 বছরের একজন যুবক নেশালো নয়নে মুগ্ধ হয়ে দেখছে আর বলছে, তোমার মায়াভরা মুখটা দেখি না কতদিন ধরে সুইটহার্ট। কবে যে বাবা বাংলাদেশ সব ঠিক করবে আর আমি তোমার কাছে যেতে পারবো? রৌশনারা বের হতেই পাপিয়া আক্তার দরজার ছিটকিনি তুলে দিয়ে নির্জনার পাশে বসে গলায় একটা চেন আর হাতে দুটো চিকন চুড়ি পরিয়ে দিতে দিতে বললেন, এগুলো আমার মায়ের, এত বছর আমার কাছে ছিল, শত কষ্ট হাতছাড়া করিনি।
পাপিয়া আক্তার একটা দীর্ঘশ্বাস ছেড়ে মেয়ের মাথায় হাত রেখে বলেন, এখনো সময় আছে, তুমি চাইলে এখনো বিয়েটা আটকাতে পারো। আমি আগেও বলেছি, প্রয়োজনে তোমাকে দেশের বাইরে পাঠিয়ে দেব। তোমার ফুপির কথায় যুক্তি আছে। একটা পাগলকে বিয়ে করে জীবনটা নষ্ট করার কোনো মানেই হয় না। তাছাড়া যে ছেলের স্মৃতি 11 বছর বয়সেই আটকে আছে, তাকে বিয়ে করে তুমি ভালোবাসা পাবে না। মায়ের কথায় চমকে আতঙ্কিত হয়ে ওঠে নির্জনা। না আম্মু, ভুলেও ভালোবাসার কথা উচ্চারণ করবে না। এই সর্বনাশা ভালোবাসার কারণে রক্ত আর লাশের বন্যা বয়ে গেছে। আমি সব হারিয়েছি। চাই না আমার ভালোবাসা। তাছাড়া যেখানেই পালিয়ে যায় না কেন, শকুনের দৃষ্টির বাইরে তো যেতে পারবো না। একবার না, বারবার চেষ্টা করেছি, ফলাফল নতুন আরেকটা লাশ। এর যে বিয়েটা হয়ে যাক। জাফর স্যার যখন কথা দিয়েছেন, তিনি যে কোনো মূল্যে আমাদের রক্ষা করবেন। বলেই সে কাঁদতে থাকে। নির্জনা, বলে পাপিয়া কন্দনরত মেয়েকে বুকে মিশিয়ে নেয়। এইটুকু বয়সে মেয়েটা এত কিছু সহ্য করছে। পাপিয়া আক্তারের আজ মনে হচ্ছে তার চেয়ে দুর্ভাগা মা পৃথিবীতে নেই, কারণ তিনি চাইলেও মেয়ের দুঃখ দূর করতে পারছে না, বরং বাধ্য হয়ে তাকে তুলে দিতে হচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের হাতে। জাফর সিদ্দিকীর কোলে ক্লান্ত হয়ে মাথা রেখে তার ছোট ছেলে অর্ক শুয়ে আছে। বড্ড নিষ্পাপ দেখাচ্ছে তাকে। বিয়ে বাড়িতে মানুষ দেখে উত্তেজিত হয়ে পড়েছিল। অনেক চেষ্টার পর ছেলেকে শান্ত করতে পেরেছেন তিনি। স্ত্রীর মৃত্যুর পর এই ছেলেকে বুকে আগলে রেখেছেন তিনি, কিন্তু রাজনীতি করার ফলে তার শত্রুর অভাব নেই। তাই সবসময় এই ভয়ে থাকেন, তার কিছু হয়ে গেলে অর্ককে কে দেখবে। যদিও তার উপর 2 সন্তান, বড় ছেলে অর্ণব আর মেয়ে আরশি অনেক ভালো, কিন্তু তাদেরও তো একদিন সংসার হবে। তাই তারা তো চাইলেও সারা জীবন পাগল ভাইয়ের দায়িত্ব নিতে পারবে না। এইসব চিন্তায় তার ঘুম আসতো না। জাফর সিদ্দিকী দিনরাত উপরওয়ালার কাছে দোয়া করতেন ছেলেটার একটা গতি হয়। আল্লাহ তার দোয়া কবুল করে নির্জনাকে পাঠিয়েছেন। মেয়ে হিসেবে নির্জনা বাবা নৌশাদ রহমানের মতোই বিশ্বস্ত আর দায়িত্বশীল। একবার বিয়েটা হয়ে গেলে নিজের স্বামীর প্রতি সে সব কর্তব্য পালন করবে। তার ভাবনার মাঝখানে ছেদ পড়ে রওশনারা বেগমের চিৎকারে। তিনি চেঁচিয়ে জাফর সিদ্দিকীকে হুঁশিয়ারি করছে, এখানে বইয়া কোনো লাভ নাই মন্ত্রী সাহেব, আমার ভাইজিরে বিয়া দিব না। তাই নিজের পাগল ছেলেরে নিয়ে আমার ভাইয়ের বাড়ি থেকে বাইরে হইয়া যান। তিনি সমর্থনের জন্য নিজের চাচা মামাদের দিকে তাকিয়ে দেখে তারা নিশ্চুপ। বিয়ে ভাঙার বদলে নির্জনার ছোট চাচা বলে, আপা ঝামেলা করিস না, এই মাইয়ার কিচ্ছা কেলেঙ্কারির লাইগা আমার ভাই মরছে, তাও ভালো বিদায় হইতাছে, এটাই অনেক। নির্জনার একমাত্র মামা বলে, একদম, আমার বোন মরে যাওয়াতে নওশান মিয়া তাদের মানুষ করতে পারে নাই। আপনি চিন্তা করেন না, বড়লোক ঘরে বিয়ে হইতেছে, সে সুখেই থাকবো। রওশনারা বেগম তাদের মুখে এমন কথা শুনে আরও খেপে যায়। তিনি তাদের উদ্দেশ্য করে বলে, তোমরা মামা চাচা নামের কলঙ্ক, কই বিয়া আটকাইবা তা না কইরা মায়েদের গালমন্দ করতেছো। তিনি তাদের আরও কিছু অসাব্য গালিগালাজ করে। এরপর তিনি অর্ককে নিয়ে কথা বলা শুরু করে দেয়। সেটার প্রেক্ষিতে জাফর সিদ্দিকীর মেয়ে আরশি তার দিকে তেড়ে আসতে নিলে জাফর সিদ্দিকী মেয়েকে হাতের ইশারায় থামিয়ে মুচকি হেসে বলে, নওশাদ আমার বিশ্বস্ত কর্মচারী ছিল, তার বড় বোন আপনি, সেই জন্য সম্মান দিচ্ছি। না হলে জাফর সিদ্দিকীর সাথে উঁচু গলায় কথা বলা মানুষের পরিণাম খুব একটা ভালো হয় না। আর আপনি তো গালিগালাজ করছেন। একটা কথা বলি, আপনি বিয়ে বাড়ির অতিথি মাত্র, মেয়ের গার্জিয়ান না। বাবা ভাইয়ের অবর্তমানে বিয়ে হবে কি হবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র মেয়ে আর মেয়ের মায়ের আছে। পিছন থেকে পাপিয়া বলে, আমিও আপাকে তাই বলছিলাম স্যার। আপনি কাজীকে বলুন বিয়ে শুরু করতে, নির্জনা তৈরি। জাফর সিদ্দিকী কিছু বলবে তার আগে রওশনারা চিৎকার করে ওঠে, কি এর তৈরি? আমি বাইচে থাকতে এই বিয়ে কিছুতেই হইতে দিব না। তখন জাফর সিদ্দিকী রক্তিম চোখে তার দিকে তাকিয়ে কড়া গলায় বলে, প্রয়োজনে আপনার লাশের বিয়ে পড়ানো হবে, তবু আজ এ বিয়ে কেউ আটকাতে পারবে না।
এবার রৌশনারা বেগম চুপসে যায়। জাফর সিদ্দিকী পাপিয়া আক্তারকে উদ্দেশ্য করে বলে, আপনি গিয়ে নির্জনা মায়ের পাশে বসুন। বিয়ে পড়ানো শুরু হয়। প্রথমে কাজী নির্জনার কাছে অনুমতি নিতে যায়। কবুল বলার আগ মুহূর্তে ভারী স্বর্ণ অলঙ্কারের মাঝখানে গলায় থাকা একটা সরু পাতলা চেনে ঝুলানো লকেটটাকে মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে নির্জনা মনে মনে বলে, আমাকে মাফ করে দিও। পরিস্থিতির কাছে আমাদের ভালোবাসা হেরে গেছে, তবে কথা দিচ্ছি সারা জীবন তোমাকেই ভালোবেসে যাব। এরপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে কবুল বলে দেয়। অন্যদিকে অর্ক জেদ ধরেছে, সে কবুল বলবে না। জাফর সিদ্দিকী তাকে বোঝাচ্ছে। বাবা আমার, কবুল বলে দাও। অর্ক বলে, না না, আমি কবুল টবুল বলবো না। আমি জানি কবুল বললে বিয়ে হয়ে যায়। আমি কি বড় হয়েছি নাকি যে বিয়ে করব? অর্ক শোনা, বিয়ে করা ভালো। বিয়ে করলে সুন্দরী বউ পাওয়া যায়। না না, বউ সুন্দরী না, বউ ডাইনি, পেতনি। অবশেষে জাফর সিদ্দিকী তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে। বেশ, তুমি যদি বিয়ে না করো আমি আর তোমার সাথে কথা বলবো না, আর কোনোদিন বাড়িও যাব না। এভাবে আরও অনেক কথা বলেন তিনি। এতে অর্ক ভয় পেয়ে যায় আর কবুল বলে দেয়। বিয়ে শেষে পাপিয়া আক্তার নির্জনাকে নিয়ে অর্কের পাশে দাঁড় করায়। এরপর তার হাতে নির্জনার হাত দিয়ে বলে, তোমাকে বললে তুমি বুঝবে কি না জানি না, তবুও বলছি, নির্জনা তোমার স্ত্রী। স্বামী হিসেবে আজ থেকে তার সকল দায়িত্ব তোমার। মেয়েটা আমার জনম দুঃখী, তাকে দেখে রেখো। অর্ক অদ্ভুতভাবে এখানে কোনো প্রতিক্রিয়া করে না। এরপর জাফর সিদ্দিকী নির্জনা আর অর্কের হাত ধরে বলে, হয়তো তোমার সাথে অন্যায় আমি করেছি, কিন্তু বাবা হিসেবে আমি নিরুপায়। আজ থেকে আমার ছেলের সব দায়িত্ব তোমার। প্লিজ কখনো ছেড়ে যেও না। বিদায়বেলা অর্ক নির্জনার হাতে কামড় দিয়ে জেদ ধরে বলে, এটা তো একটা পেতনি, আমাকে খেয়ে ফেলবে। ওর সাথে আমি বাড়ি যাব না। এরপর ভীষণভাবে চিৎকার চেঁচামেচিও শুরু করে দেয়। ফলে বাধ্য হয়ে জাফর সিদ্দিকী অর্ককে আরশি আর তার ডাক্তার প্রীতির সাথে গাড়িতে উঠিয়ে দেয়। আর তিনি নির্জনাকে নিয়ে অন্য গাড়িতে ওঠেন। গাড়িতে ওঠার সময় জাফর সিদ্দিকী পাপিয়া আক্তারকে উদ্দেশ্য করে বলেন, আপনিও চলুন না ভাবি। পাপিয়া মাথা নাড়িয়ে না করে বলে, না স্যার, আমি তো আগেই বলেছি, এখানে আমার স্বামী ছেলের কবর আছে। তাদের ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। তবুও আপা, আপনি সাথে গেলে ভালো হতো। ওরা অনেক ভয়ঙ্কর, আপনার ক্ষতি করতে পারে। স্মিত হাসি দিয়ে পাপিয়া আক্তার বলে, করলে করবে, আমি আর ভয় পাই না। এতদিন মেয়েটাকে নিয়ে বিপদে ছিলাম, আজ থেকে আমি সে চিন্তামুক্ত। কিন্তু এসবের মাঝখানে একেবারে প্রাণহীন থাকে নির্জনা। সে ভালো মন্দ কিছুই বলে না। নির্জনার বিয়ে শেষ হতেই মেলবোর্নের সেই যুবকটির ফোনে একটা কল আসে। অপর পাশ থেকে কিছু বলতেই রাগে ফোন ছুঁড়ে ফেলে বলে, কাজটা তুমি একদমই ঠিক করোনি নির্জনা। আর বাবা, তুমি অনেক বড় ভুল করেছো। কি ভেবেছো তুমি নির্জনা বিয়ে করছে বলে আমি তাকে ভুলে যাব? তাহলে সরি বাবা, তোমার চেয়ে বোকা পৃথিবীতে আর কেউ নেই। নির্জনা, তুমি কালো আমার ছিলে, আজও আমার আছো, আর ভবিষ্যতেও তুমি আমারই থাকবে। পৃথিবীর কোনো শক্তি তোমাকে আর আমাকে আলাদা করতে পারবে না, কারণ নির্জনা আমার ধ্যান, জ্ঞান, ভালোবাসা, নিঃশ্বাস সব। বাবা, আমাকে ঠকানোর কৈফিয়ত তোমাকে দিতেই হবে। নির্জনার সবচেয়ে বড় ছবিটার দিকে বাঁকা হাসে বলল, সরি নির্জনা, তোমার হাজবেন্ডকে তো আমাদের কাছ থেকে সরে যেতেই হবেই, বলে সাইকোপ্যাথের মতো হাসতে থাকে। এবার যে কোনো উপায় তোমাকে আমার কাছে এনেই ছাড়বো, কোনো কিছু আটকাতে পারবে না। বরের গাড়ি। আরশি গাড়ি চালাচ্ছে। তার পাশে আরশি আর পিছনে অর্ক। ডাক্তার প্রীতি আর আরশি লুকিং গ্লাসে অর্ককে দেখছে আর হাসছে। ভাবা যায়, ছেলের বাবা তার পুত্রবধূকে বলছে ছেলেটাকে দেখে রেখো। আহারে অসহায় বাচ্চা ভাইটা আমার। আরশির কথা শুনে ডাক্তার প্রীতি উচ্চস্বরে হেসে উঠে বলে, একদম, তোমার বাবা পারলে ছেলেকে শ্বশুরবাড়ি রেখে আসে। বেচারা পুত্র দায়গ্রস্ত অসহায় পিতা। বলে দুজন আবার হি হি করে হেসে দেয়।
হঠাৎই অর্ক স্বাভাবিক গলায় দুজনকে ধমকে ওঠে। জাস্ট শাট আপ বোথ অফ ইউ। হাসি বন্ধ করো, এই সব কিছু তোমাদের জন্য হয়েছে। আরশি গাড়িতে ব্রেক করে পিছনে মাথা ঘুরিয়ে রাগ দেখিয়ে বলে, একদম উল্টোপাল্টা কথা বলবে না, বলে দিচ্ছি অর্ক। এখানে আমাদের দোষটা কোথায়? আমরা কি তোমাকে বলেছি গত 15 বছর ধরে পাগলের অভিনয় করতে? হতাশায় একটা নিঃশ্বাস ছাড়ে অর্ক, তারপর দাঁত কটমট করে বলে, সব কিছুর জন্য ওই মেয়েটা দায়ী। বাবাকে কি পট্টি পড়িয়েছে কে জানে। আমার কথার কোনো দামই দিল না, উল্টো আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে বিয়ে করতে বাধ্য করেছে। তোমরা দেখে নিও, খুব শিগগিরই মেয়েটাকে আমি নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দেব। যদি না পারি তবে আমার নাম ইশতিয়াক অর্ক সিদ্দিকী না। নির্জনার সামনে অসহায় মুখমণ্ডলে এক গুচ্ছ লাল গোলাপ হাতে এক হাঁটু গেড়ে বসে আছে এক যুবক। আজকে যদি তুমি আমাকে বিয়ে করতে রাজি না হও অবুঝ বালিকা, তবে আমি কচু গাছে ফাঁসি দিব। নির্জনা খিলখিল করে হেসে ফুলগুলো হাতে নিয়ে বলে, তুমি সারা জীবন বসে থাকলেও তোমাকে আমি বিয়ে করব না বিহান সরোয়ার। নির্জনার কথা শুনে সটান করে দাঁড়িয়ে বিহান বলে, কেন কেন বিয়ে করবে না কেন? বিয়ের জন্য ভালোবাসা জরুরি, আর আমি তোমাকে ভালোবাসি না। নির্জনার কথা শুনে বিহান জোরে চিৎকার করে ওঠে। খালামণি! পাপিয়া আক্তার ফিল্টারে পানি দিচ্ছিল। বিহানের চিৎকারে চমকে তার হাত থেকে পানির বোতল পড়ে যায়। তিনি দৌড়ে বসার ঘরে হাঁপিয়ে হাঁপিয়ে বলে, কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছিস কেন? বিহান মুখ ভার করে বলে, দেখো না, তোমার মেয়ে আবার আমাকে রিজেক্ট করে দিয়েছে, বলে কি না আমাকে ভালোবাসে না। পাপিয়া আক্তার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বিহানের কান টেনে ধরে বলে, বেশ করেছে, তোর মতো বাদরের কাছে মেয়ে বিয়ে দিলে আমি আর শান্তিতে থাকতে পারবো না। খালামণি ছাড়ও, লাগছে তো। নির্জনা দুহাতে তালি দিয়ে বলে, না আম্মু, একদম ছাড়বে না। ঠিক হয়েছে, যখন তখন যেখানে সেখানে ফুল নিয়ে এসে হাঁটু কেড়ে বসে পড়ে। তুমি জানো সেদিন ওই কাঠফাটা রোদের মধ্যে আমার ভার্সিটি চলে এসেছে। সবার সামনে কতটা এম্বারেস হতে হয়েছে আমাকে, জানো? খালি আমার মেয়েটাকে জ্বালানো, তাই না? আজ তোর একদিন কি আমার একদিন। বলে পাপিয়া আক্তার জোরে বিহানকে কান মোড়া দেয়। কি করছো কি খালামণি? লাগছে তো। তাছাড়া আমি এখন আর ছোট নেই, আমার তো একটা মান সম্মান আছে নাকি? তাই বুঝি? আর আমার মেয়েটার মান সম্মান নেই? তোর পাগলামির কারণে সব জায়গায় মেয়েটাকে আমার লজ্জায় পড়তে হয়। এই বলে পাপিয়া আক্তার বিহানের কান ছেড়ে দেয়। বিহান হাত দিয়ে কান ঘষতে ঘষতে বলে, তো আমি কি করব? গত 4 বছরে আমি কমপক্ষে 400 বার ওকে প্রপোজ করছি, প্রতিবারই আমাকে রিজেক্ট করে দেয়। আমার এফোর্ট দেখে খালু পর্যন্ত আমাদের বিয়েতে মত দিয়ে দিয়েছে, কিন্তু তোমার মেয়ের মন গলছে না। তুই জানো, আমার সব বন্ধুদের বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে। সত্যি বলছি খালামণি, সিঙ্গেল থাকতে আর ভালো লাগে না। ঠিক আছে, বুঝতে পেরেছি তোর কষ্ট। এখন বস, আমি ভাতের মারটা ফেলে তারপর আসছি। বলে পাপিয়া আক্তার রান্নাঘরে চলে যায়। আম্মু দাঁড়াও, আমিও যাব। বলে নির্জনা তার পিছু যেতে চাইলে বিহান খপ করে তার ডান হাত ধরে ফেলে। কি করছো কি বিহান? হাত ছাড়ো। ছেড়ে দেব, তার আগে একটা প্রশ্নের উত্তর দাও। কেন আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছ? আমি কিছু জানি না, আমার হাতটা ছাড়ো। বিহান নির্জনাকে হালকা টান দিয়ে তার কাছাকাছি নিয়ে আসে। এরপর তার চোখে চোখ রেখে বলে, আজ তোমাকে বলতেই হবে, মানুষ হিসেবে কি আমি এতটাই অযোগ্য যে আমাকে ভালোবাসা যায় না, বিয়ে করা যায় না? অবশ্য তুমি তোমার জায়গা থেকে ঠিকই আছো। তোমার মতো সুন্দরী মেধাবী মেয়ে আমার মতো ভবঘুরে সামান্য প্রাইভেট কোম্পানির চাকরিজীবী ছেলেকে কেন ভালোবাসবে? কি দিতে পারবো তোমাকে আমি? আমার আসলেই কোনো যোগ্যতা নেই। না বিহান, তুমি আমাকে ভুল বুঝছো। আমি আমি কখনোই তোমাকে অযোগ্য ভাবিনি। ভারাক্রান্ত স্বরে বিহান বলে, তবে কেন আমাকে ভালোবাসো না? কিসের এত দ্বিধা? এটা দ্বিধা না বিহান, ভয়।